প্রেসমিটটা শেষ করে তাওহিদ হৃদয় তখন মাত্রই বের হয়ে যাচ্ছেন, ঠিক তার পরপরেই ফ্লাড লাইটগুলো বন্ধ হয়ে যায়। অর্থাৎ তিনি অনেক লম্বা সময় ধরে এই প্রেসমিটে ছিলেন, উপস্থিত যারা স্টাফ সদস্য আছেন কেউ কেউ তার সঙ্গে একটা ছবিও তুলে রাখতে চাইলেন, কারণ তুলবেন না কেন, এটা একটা দুর্দান্ত একটা ম্যাচ। ঘরের মাঠে বাংলাদেশের এর থেকে বড় রান চেস করার অভিজ্ঞতা বা ইতিহাস বা রেকর্ড নেই, আপনি যে শব্দ দিয়ে বিশেষণ করেন না কেন। ওয়াও, সো ক্লিন। ডায়লগস মানে ক্লিন, ক্লিন মানে ডায়লগস। আমি যখন আজকে ঠিক এই যে আমার পেছনের যে গ্যালারিটা দেখছেন, এই গ্যালারি ভরা দর্শক ছিল এবং এই দর্শকরা যখন ম্যাচ শেষে বের হয়ে যাচ্ছিলেন, আমি আসলে ম্যাচ নিয়ে বিশ্লেষণটা করব, কিন্তু এই দর্শকদের কথা আমি আজকে শুরুতে না বলে পারছি না, কারণ এই দর্শকদের চোখে মুখে যে আমি তৃপ্তি দেখেছি, যে আনন্দটা দেখেছি, এটি আসলে আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। মানে আলটিমেটলি বাংলাদেশের ক্রিকেটের একটা ওই বড় দলের মতো করে খেলার যে প্যাটার্ন বা বড় দলের মতো করে জেতার জন্য, জিততে দেখার জন্য দর্শকদের যে কি হাপিত্যেশ, দর্শকরা যে কতটা অপেক্ষা করে থাকেন, সেটা আজকে আমরা দেখতে পেরেছি। মানে আমার নিজের চোখে দেখার পরে মনে হয়েছে যে এই দর্শকদের এই আনন্দের জন্য হলেও বাংলাদেশের ক্রিকেটের ভালো করা উচিত। কত শত সমস্যা, কত ব্যাপার নিয়ে মানুষের দুশ্চিন্তা, কত কষ্ট, তারপরেও মানুষ কিন্তু ঠিকই এই ক্রিকেটের জন্য মাঠে যখন ছুটে আসে। যদি বাংলাদেশ ভালো খেলে, ডমিনেট করে যেতে, নিউজিল্যান্ডের মতো দলের সঙ্গে যখন বাংলাদেশ 180 চেস করে, শেষের দিকে বাংলাদেশ যখন ওভার প্রতি 13, 14, 15 করে মারে, বাংলাদেশ যখন বিশ্বের অন্যান্য বড় বড় ব্যাটসম্যানের মতো আনঅর্থোডক্স শট খেলে, পেছনে ছক্কা মারে, সামনে মারে, স্লগ সুইপে ছক্কা মারে, তখন আসলে দর্শকদের মনটা ভরে যায়। দর্শকরা তখন এভাবেই আনন্দ করেন। যা হোক, মূল ম্যাচের কথা আপনারা সবাই ম্যাচ দেখেছেন, আলাদা করে বিশ্লেষণের কিছু নেই। তবে ছোট ছোট যে ব্যাপারগুলো আছে একেবারে অল্প কথাই বলতে চাই। যেমন বাংলাদেশ দল আজকে যে ব্যাটিং লাইন আপটা সাজিয়েছে, তাতে করে আমার কাছে মনে হয়েছে যে ইমনকে মিডল অর্ডারে নামানোটা একেবারে দারুণ একটা ডিসিশন ছিল। কারণ আমরা সবসময় জানি যে পারভেজ হোসেন ইমন তিনি কিন্তু খুব জোরে ব্যাট চালান, এটা একটা স্বভাবগত একটা ব্যাপার, এবং তিনি স্পিনের বিপক্ষে খুব ভালো করতে পারেন। তাই বলটা যখন একটু ওল্ড হয় বা মাঝের ওভারে আমরা জানি যে লেগ স্পিনারকে আনা হয়, আজকে সৌদি কিন্তু ওদের মেইন বলার, তাকে যখন আপনি এক ওভারে দুটো ছক্কা একটা চার মারবেন, তখন আলটিমেটলি কিন্তু আপনার আর আক্রমণ করার মতো হাতে খুব বেশি অপশন থাকবে না। তাই সেই পথটাই কিন্তু বেছে নিয়েছেন এবং এক্স্যাক্টলি ওই সময়টাতে স্ট্রাইকে ছিলেন ইমন, এবং ইমন খুব স্পিনারদের খুব ভালো মারতে পারেন, এটা খুব মানে প্রথম থেকেই তার যে এই প্যাটার্নটা। তাই একজন ব্যাটারের কোন জায়গাটাতে শক্তির জায়গা, একজন ব্যাটসম্যান কোন শটটা ভালো খেলেন, সেটা প্যারামিটারটা ঠিক করে দেখে নিয়ে সেই অনুযায়ী দল সেট আপ করা, এটাই তো আসলে মেইন ব্যাপার। এবং এই দলটা কিন্তু আমরা গত টি-20 বিশ্বকাপ, বাংলাদেশ খুব দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের এই দলটা বিশ্বকাপ খেলতে পারেনি, কিন্তু এই দলটার সেট আপের জন্য কিন্তু লিটন দাস অনেক লম্বা সময় নিয়েছিলেন। এই দলটা আপনারা যদি টি-20 দলটা দেখেন গত 2 বছর, এই দলটাতে খুব বেশি পরিবর্তন নেই। এই দলেই শুধুমাত্র মুস্তাফিজুর, নাহিদ রানা কিংবা আপনি তাসকিন আহমেদদের দেখতেন যারা বিশ্রামে আছেন এই সিরিজে। তাছাড়া কিন্তু এই দলে খুব বেশি পরিবর্তন নেই, অর্থাৎ আপনার ব্যাটসম্যান এরাই খেলছেন লম্বা সময় ধরে। তাই দলটার মধ্যে যে একটা দারুণ বোঝাপড়া, এবং তাওহিদ হৃদয় আজকে প্রেসমিটে খুব দারুণ একটা কথা বলে গেছেন, সেটি হচ্ছে যে টপ অর্ডার যখন ভালো করবে না, তখন মিডল অর্ডারকে দায়িত্বটা নিতে হবে। মিডল অর্ডারও যদি ভালো না করে, লোয়ার অর্ডারকে ম্যাচটা জিতিয়ে আসতে হবে। অর্থাৎ একজন করতে পারেনি, আমরাও পারবো না, এই যে একটা প্যাটার্ন এখান থেকে যে বাংলাদেশ দলের বেরিয়ে এসেছে, সেটা কিন্তু ক্রিকেটারদের মানসিকতাতেই বোঝা যাচ্ছে। খুব স্বাভাবিকভাবে আরও একদিন আমরা দেখবো যে সাইফ ভালো করছেন বা তামিম ভালো করছেন, কিন্তু মিডল অর্ডারের হয়তো বা এই সবাই এভাবে জ্বলে উঠবেন না, তখন এবার লোয়ার অর্ডার থেকে শেখ মাহিদি কিংবা রিশাদদের ফিনিশিংটা করে আসতে হবে। আলটিমেটলি দিস ইজ দ্য গেম বাংলাদেশ দল এখন খেলতে চায়। আমরা এর আগে একটা নাম দিয়েছিলাম, আমরা বলতাম যে দিস ইজ বাংলাদেশ ব্র্যান্ড অফ ক্রিকেট। সেই ব্র্যান্ডের ক্রিকেটটা বাংলাদেশ দল যদি টি-20 দলটা এভাবেই খেলে আসছে, বাংলাদেশ যদি এটা কন্টিনিউ করতে পারে, আমার কাছে মনে হয় লিটন গতকালকে একটা ছোট্ট কথা বলেছেন, আমি সচরাচর কোনো ক্যাপ্টেনকে আসলে 2 বছর আগেই, একটা বিশ্বকাপের 2 বছর বা 3 বছর আগেই কখনো বলতে শুনি না যে আমাদের প্ল্যানটা ঠিক 2028 বা 2030 বিশ্বকাপ। এটা খুব রেয়ার, বাংলাদেশের পার্সপেক্টিভে এইভাবে দেখা যায় না। সবাই সিরিজ বাই সিরিজই এগোতে চায়, কিন্তু লিটনের মধ্যে কিন্তু কালকে অল্প কথায় তিনি 2028 বিশ্বকাপের কথাটা বলেছেন। তার মানে আসলে যে স্বপ্ন,
সেই স্বপ্নটা দেখার গোড়াপত্তন বা শুরুটা কিন্তু আসলে হয় এই দলের ডেপথ থেকে, ব্যাটিং অর্ডারের ডেপথ, বলারদের ডেপথ। আমরা জানি যে বাংলাদেশে ম্যাক্সিমাম মানে সেরা বলারদের রেস্ট দেওয়া হয়েছে, তারপরে বাংলাদেশ যে সেকেন্ড লাইন আপ বোলিং খেলিয়েছেন তারা কিন্তু দারুণ করেছে। একটা সময় মনে হচ্ছিল 220 বা 240 রান খুব ইজিলি হবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। রানটাকে 180 রানে আটকে ফেলা গেছে। রিপন মণ্ডল যতই প্রথম দিকে রান মানে দিয়েছেন, কিন্তু শেষে কিন্তু তিনি খুব দারুণভাবে আটকে দিয়েছেন। এই যে বন্ডিংটা বা এই যে একটা বলার বা একটা ব্যাটসম্যানের যে এক্সিকিউট করার অ্যাবিলিটি, সেটা যে মাঠে প্রতিফলন ঘটানোর ব্যাপারটা, এটা আসলে প্রতিনিয়ত যত বাড়তে থাকবে ততই এই দলের সাফল্য আরও বাড়তে থাকবে। খুব বেশি কিছু বলার নেই, তবে ওই প্রথম আলোচনার মতো আর একটা কথা বলে শেষ করতেই হয়। এই গ্যালারি ভরা দর্শকরা আজকে যে আনন্দ নিয়ে, যে তৃপ্তি নিয়ে বাড়ি ফিরেছেন, আমি নিশ্চিত যে আগামী যে ম্যাচটা আছে চট্টগ্রামে, সেই ম্যাচটাতে এই গ্যালারিতে আসলে সিট খুঁজে পাওয়াটাই কঠিন হবে, এবং একই সাথে মিরপুর তো কম্প্যাক্ট থাকবেই। বাংলাদেশ ক্রিকেট সবসময় দর্শকদের মাঝে বেঁচে ছিল, দর্শকরা বাংলাদেশ ক্রিকেটকে অনেক উঁচুতে তুলে ধরার চেষ্টা করেছে সবসময়, সেটা ভবিষ্যতেও বলবৎ থাকবে। তার একটা বড় প্রমাণ ছিল আজকের সাগরিকার কম্প্যাক্ট গ্যালারি। চট্টগ্রামের সাগরিকা থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।